আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর। রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন মির্জা ফখরুল। জামায়াত প্রার্থী রেজাউল করিমের প্রার্থিতা বাতিলের সতর্কবার্তা ইসির। দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি, সালাউদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে। ভোটের দিন 24 ঘন্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা। জামায়াত নেতাদের হুমকি, নিরাপত্তা চেয়ে আব্দুল আওয়াল মিন্টুর জিডি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা 5 দিনের ছুটি। ইসলামাবাদে আত্মঘাতী হামলায় অর্থায়ন ভারতের টার্গেটের তথ্য দিয়েছে তারা, পাক স্বরাষ্ট্রমন্ত্রীর। ক্ষেপণাস্ত্র প্রশ্নে অনড় অবস্থান যুক্তরাষ্ট্রকে, কঠোর হুঁশিয়ারি তেহরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। রোববার 8 জানুয়ারি সকাল 8টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। সকাল 8:30টার দিকে দেখা গেছে বন্দর ভবনের সামনে 4 নম্বর গেটে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহন প্রবেশের সংখ্যা নেই বললেই চলে। জানা গেছে সকাল 8টা থেকে জেটি ইয়ার টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস ও পরিচালনা কাজ বন্ধ রয়েছে। এই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে অদ্ভুত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ প্রায় 200 সাধারণ কর্মচারী ও শ্রমিককে রোববার সকাল 9:30টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। তবে আন্দোলনকারীরা এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলা জুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনের সহকর্মীকে শেষবারের মতো দেখতে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে তার রুহুইয়ার বাসায় যান মির্জা ফখরুল। তিনি সেখানে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে তিনি সেখান থেকে বিদায় নেন। এ সময় বিএনপির মহাসচিব সংবাদ মাধ্যমকে কোনো বক্তব্য না দিলেও এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় রমেশ চন্দ্র সেনের বিদ্রোহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর 3 আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। শনিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ দিদার হোসেনের সই করা এক চিঠিতে বিষয়টি জানা গেছে। চিঠি থেকে জানা যায়, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোটারদেরকে নগদ অর্থ প্রদান সহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার সত্যতা পাওয়ায় রেজাউলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। রেজাউল করিম ঢাকা মহানগরীর উত্তর জামায়াতের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বাসিন্দা। গত 9 জানুয়ারি লক্ষ্মীপুর 3 সংসদীয় আসনের 8 নম্বর ওয়ার্ডের একাডেমি রোড এলাকায় মাহফুজা খাতুন নামের এক নারীকে নগদ অর্থ প্রদান এবং ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের প্রার্থী রেজাউল ভোট চান। এই ঘটনায় একই আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের বাগ বদলে যাবে, শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। শনিবার বিকেলে নিজ সংসদীয় আসন কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
রবিবার সকালে 11টার কিছু আগে তিনি মন্ত্রণালয়ে পৌঁছান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য ও ট্যারিফ ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি সহ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় আসতে পারে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোট গ্রহণের 48 ঘন্টা আগে শেষ করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগামী মঙ্গলবার সকাল 7:30টা থেকে নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সম্প্রতি জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর 32 ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা 11ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা পর্যন্ত কার্যকর থাকবে। সেই সঙ্গে 10 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা থেকে 13ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা পর্যন্ত অর্থাৎ মোট 72 ঘন্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে। জামায়াত নেতাদের হুমকির প্রেক্ষিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী 3 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। শনিবার ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামসুদ্দিন জিডি করেন। ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিত রায়হান এই বিষয়টি নিশ্চিত করেছেন। যেটিতে মিন্টু উল্লেখ করেছেন, গত 4 ফেব্রুয়ারি বিকেল 4টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাউদ্দিন সাইদ ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে উদ্দেশ্য করে বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? তিনি দম্ভ করে বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল, আপনাকে কি রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না। জাতীয় সংসদ নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা 5 দিন বন্ধ থাকবে। আগামী 11 থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি মিলবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের কারণে আগামী 11 ও 12ই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। 13 ও 14 ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এরপর দিন 15ই ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এটি চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং ছুটির তালিকায় 5ম ছুটিও বটে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটের আগের দিন 11ই ফেব্রুয়ারি ও ভোটের দিন 12ই ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শনিবার দাবি করেছেন, ইসলামাবাদে সংঘটিত আত্মঘাতী হামলার মূল পরিকল্পনাকারী নিষিদ্ধ জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বর্তমানে পাকিস্তানের হেফাজতে রয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত অন্য সহায়তাকারীদেরও গ্রেফতার করা হয়েছে। এসব সন্ত্রাসীকে অর্থায়ন করেছে ভারত, তাদেরকে টার্গেট সম্পর্কেও তথ্য দিয়েছে ভারত। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে নাকভি জানান, হামলার পরপরই খাইবার পখতুনখোয়ার পেশোয়ার ও নওশেরা এলাকায় পরিচালিত অভিযানে মূল হোতা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ইসলামাবাদের ইমাম বাড়িতে নামাজ চলাকালে এই ভয়াবহ হামলা হয়। এতে কমপক্ষে 33 জন নিহত হয়েছেন, ডজন খানেক মানুষ আহত হয়েছেন। নাকভি জানান, আত্মঘাতী হামলাকারী প্রথমে গুলি চালায়, এরপর ফেডারেল রাজধানীর তারলাই এলাকার ইমাম বাড়ি প্রবেশ মুখে নিজের শরীরে বিস্ফোরণ ঘটায়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আবারও স্পষ্টভাবে বলছি, এই সন্ত্রাসী সংগঠনগুলোর পুরো অর্থায়ন ভারত থেকেই হচ্ছে। তাদের সব লক্ষ্যবস্তুর তথ্য ভারত সরবরাহ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও সে বিষয়ে স্পষ্ট লাল দাগ টেনে দিয়েছে ইরান।
তেহরানের ভাষ্য, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না। একই সঙ্গে ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলোচনার আড়ালে চলা চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক সক্ষমতা প্রদর্শনের মধ্যেই এগোচ্ছে এই কূটনৈতিক টানাপোড়েন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই আবার শুরু হবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানে মধ্যস্থতামূলক আলোচনার পর আগামী সপ্তাহে আরেক দফা বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, শুক্রবারের আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার বিষয় ছিল না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।